কটা বাজে দেখতে পাচ্ছ? 5:15। অ্যাকচুয়ালি বেরোনোর কথা ছিল 5টা, কিন্তু একটু দেরি হয়ে গেল 15 মিনিট। ওই বলে না, একটু লেট তো হবেই। 5টার সময় ড্রাইভার এসে গেছে। আসলে যাচ্ছি আন্দামান। হঠাৎ করেই সুযোগটা এসে গেল, তাই আর হাতছাড়া করিনি। কিন্তু আমি যাচ্ছি আমাদের বাড়ি থেকে একা, আর যাচ্ছি আমার জেঠিমা, দিদি ও তার হাজবেন্ড, মানে আমার জামাইবাবুর সাথে। সুযোগটা যখন আসলো, আমি আমার বাড়িতে বলাতেই বাড়ির সবাই বললো, হ্যাঁ হ্যাঁ, যাও যাও, ঘুরে এসো, খুব সুন্দর জায়গা। আসলে আমাদের বাড়িতে আমার শাশুড়ি মা, আমার হাজবেন্ড, ননদ সবাই আন্দামান ঘুরে এসেছে, কিন্তু আমার তো ঘোরা নেই। আর আমি কবে যাব সেটাও ভাবছিলাম, কিন্তু সুযোগটা হঠাৎ যখন আসলো, তো আমার হাজব্যান্ড বললো তুমি চলে যাও, এদিকে মেয়ের পরীক্ষা, তাই মেয়েকেও যে নিয়ে যাব সেটাও সম্ভব হলো না। তা মেয়ের দেখলাম কোনো আপত্তি নেই, মা তুমি ঘুরে এসো, আমার কোনো চাপ নেই, আমি পরে ঘুরে নেব, এইসব বলে মেয়েও আমাকে বেশ এনকারেজ করলো। আর আমিও বেরিয়ে পড়লাম আন্দামানের উদ্দেশ্যে। এখানে এয়ারপোর্টে এসে অপেক্ষা করছি কখন আমার দিদি, জামাইবাবু আর জেঠিমা আসবেন। একটু বাদেই ওরা এসে গেলেন, আর আমাকে ছাড়তে এসেছিলো আমার হাজব্যান্ড। ও আমাকে ছেড়ে দিয়ে পুরো এন্ট্রি করিয়ে দিয়ে ও চলে গেল। আর এদিকে জেঠিমা আর দিদি আর জামাইবাবু আসাতেই আমরা ভেতরে গিয়ে একদম সিকিউরিটি চেক করে নিলাম। আসলে সিকিউরিটি চেকিংয়ে বড্ড ঝামেলা করে আজকাল, এই ওই তাই হাজার রকম নিয়ম এই সেই করতে করতে যাই হোক, আমরা অবশেষে ফ্লাইটে ওঠার সময় এসে গেল। কিন্তু যতই হোক, ফ্লাইটে যখন উঠছি আমার বেশ ভয় ভয় করছে, কারণ আজকাল যা অ্যাক্সিডেন্ট হচ্ছে আমার খুব ভয় করছিল। আমি শুধু ঠাকুর ডাকতে ডাকতে চলেছি। আমরা তিনজন পাশাপাশি বসেছি, আর দাদা তার পাশের সিটটাতে বসেছে। প্লেন যখন রানওয়েতে দৌড়চ্ছে, আমারও বুকটা ধুকপুক ধুকপুক করছে, কিন্তু মুখে কোনো বুঝতে দিইনি। ফটো ফটো তুলছি, হাসছি, কিন্তু খুব ভয় করছিল। হে ভগবান, এই যাত্রায় বাঁচিয়ে দাও, এই যাত্রায় বাঁচিয়ে দাও, শুধু এটাই বলতে বলতে চলছিলাম। যাই হোক, প্লেন তো টেক অফ করলো, আর ওপর থেকে কলকাতা শহরকে আমার বরাবরই দেখতে ভালো লাগে, একদম সুন্দর লাগে। কিন্তু মনে হয় এর মধ্যে আমাদের বাড়িটা কোনটা যদি খুঁজে পাওয়া যেত। যাই হোক, সেটা তো আর সম্ভব না, একটু মজা করলাম আর কি। দাদা বলেছিল, মানে আমার জামাইবাবুকে আমি দাদা বলে ডাকি, দাদা বলেছিল ওপর থেকে চোখ রাখবে, দেখবে সুন্দরবনের নদী, সুন্দরবনের প্রত্যেকটা আইল্যান্ড খুব পরিষ্কারভাবে দেখা যায়। এটা যে সুন্দরবন সেটাই বুঝতে পারিনি। অনেকবার হয়তো দেখেছি, মনে করেছি ওপর থেকে জল এই সেই অনেক কিছু ভেবেছি, কিন্তু এটা যে সুন্দরবনের বিভিন্ন আইল্যান্ড আর বিভিন্ন নদীগুলো, সেগুলো বুঝতেই পারিনি। যাই হোক, এবার কিন্তু ভালো করে ক্যাপচার করে নিয়েছি। একটু কুয়াশা ছিল বলে অতটা পরিষ্কার আসেনি, আর যেহেতু প্লেনে দেখলাম কাঁচগুলো সেরকম স্বচ্ছ লাগছে না, তার জন্য ঠিক সেরকমভাবে পিকচারটা ক্লিয়ার আসেনি। আর এই করতে করতে কখন যে আন্দামানের কাছাকাছি চলে এসেছি নিজেরাও বুঝতে পারিনি, গল্প করতে করতেই সময় চলে গেছে। দূরে দূরে সব আইল্যান্ড, আন্দামানের বিভিন্ন আইল্যান্ডগুলোকে এবার দেখা যাচ্ছিল। যেহেতু একটুখানি ক্লাউডি বলে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু এত সুন্দর লাগছে। এই যে আইল্যান্ডগুলো, হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে আন্দামানের সমস্ত আইল্যান্ডগুলোকে দেখা যেতে লাগলো। আসলে এবার ল্যান্ডিংয়ের টাইম এসে গেছে। আমার হাজব্যান্ড যাওয়ার সময় বলেছিল যে ওপর থেকে যদি পারো একটুখানি ক্যাপচার করে রাখবে কিছু সিনারি। আসলে ওরা যখন আন্দামান গেছিল তখন তো আর মোবাইল ছিল না, ফোন ছিল না, সুতরাং সেরকমভাবে ওপর থেকে কোনো ফটো কিছুই তুলতে পারিনি। তাই বলেছিল যদি পারো একটু ক্যাপচার করে নিও, তাহলে তোমার চোখ দিয়ে আর আন্দামান আরেকবার দেখে নেব। তার জন্য আমি চাইছিলাম যতটা পারি আমি একটু ক্যাপচার করে রাখি। যখন ল্যান্ডিং এর টাইম সুন্দর লাগছিল, মানে সেগুলো না, মানে বলে ঠিক বোঝানো যাবে না, যে যারা দেখেছে, যারা গেছেন আন্দামান তারাই বুঝতে পারবেন। কখনো ডিপ নীল, কখনো একটু ঘোলাটে কালচে টাইপের, কখনো আবার নীলচে সবুজ টাইপের, কখনো আবার পুরো গ্রিন টাইপের, মানে বিভিন্ন কালার।
আর যখন ল্যান্ডিং হচ্ছিল আর বেশ ঝটকা দিয়েছিল একটা, তাতে আমার ভয় তো আরও দ্বিগুণ হয়ে যায়। আমি তো চেঁচামেচি শুরু করে দিয়েছিলাম প্রায়। আমার গলার আওয়াজটা শুনলেই বুঝতে পারবেন যে আমি কিরম চেঁচামেচি করছিলাম। আসলে প্লেনের অ্যাক্সিডেন্টগুলো এখন এত বেড়ে গেছে না, মানুষের প্রত্যেকের মধ্যেই একটা বেশ ভয় কাজ করছে দেখলাম। অনেকেই বেশ ভয়ে ভয়ে ছিল। কত কম জনবসতি দেখো। কিরম করছে প্লেনটা। ওপর থেকে দেখছিলাম কত জঙ্গল, এখনো কত গাছ, আর এই জায়গার জলটা আবার ঘোলাটে কালচে টাইপের। মানে মাটিতে পা রাখলাম, আসলে যতক্ষণ না পৌঁছতে পারি ততক্ষণ যেন মনে এই হয় সময় প্লেনটা বেশ কেঁপে জানি কেঁপে শেষ ওঠে। পর্যন্ত যাওয়া আমি হবে একটু কিনা। চেঁচামেচি শুরু করে দিই। আর এটা আন্দামানের সুন্দর এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আগে নাকি এরকম ছিল না, এখন অনেক সুন্দর হয়েছে। জেঠিমা দিদি লিফটে আসলেন, আমি আর দাদা এসকেলেটারে এসে এখন লাগেজ কালেক্ট করব। বীর সাভারকর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, পোর্ট ব্লেয়ার, এটা নতুন নাম হয়েছে। তবে এয়ারপোর্টটা খুব সুন্দর করেছে, আগে নাকি এরম ছিল না, যদিও আমি ফার্স্ট টাইম আসছি। এখন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়েছে বলে এত সুন্দর করে সাজিয়েছে। যদিও এখানে বেশি ভিডিওগ্রাফি বা কিছু ফটো তোলা মানা আছে, কারণ এটা কি বলে সেনাদের আন্ডারে আছে, তার জন্য তাই বেশি ভিডিও করতে পারছি না। হোটেলে এসে গেছি। রুমটা বেশ সুন্দর। রুমটা অ্যাকচুয়ালি আমি যে রুমটায় আছি ওটা প্রায় 3 জনে থাকার মতো, তো অনেকটা বড়। আর এখানে যেহেতু সব সোলারে চলে আর কি, তার জন্য একটু ফ্যানের স্পিড কম আছে, নইলে এমনি খুব সুন্দর। রুমটা দেখাচ্ছি চলো। এখানে একটা ছোট বসার জায়গা, দুটো চেয়ার, একটা টেবিল, এখানে একটা এক্সট্রা কর্ড আছে। রাই আসলে খুব খুশি হতো, এই কর্ডটায় ও শুতো, ওকে খুব মিস করছি। তো এটা টিভি, এখানে একটা ক্যাবিনেট, একটা সোফা, মানে ড্রেসিং টেবিল, এটা বেড, আর ওটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটাও খুব সুন্দর, ওয়াশরুমটা বেশ বড়। এখন যেহেতু এখন আমরা সবাই মিলে যাচ্ছি সেলুলার জেলে। এটা হচ্ছে আন্দামানের পোর্ট ব্লেয়ারের মেডিকেল হসপিটাল, কিন্তু একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন। কি অসাধারণ লাগছে এখানটায়, সমুদ্র, দারুণ লাগছে। সেলুলার জেলে ঢুকে প্রথমে দেখলাম একটা মিউজিয়াম মতো করা আছে, ওখানে যারা যারা বিপ্লবী ছিলেন তাদের সব ফটো করে রাখা আছে, তাদের ছবিগুলো। অনেক বাঙালি আর পাঞ্জাবি বেশি ছিল। তার মানে স্বাধীনতার আন্দোলনে বাঙালি আর পাঞ্জাবিদের ভূমিকা অনবদ্য, সেটা অস্বীকার করা যায় না। তারপর ওপরে আমরা গেলাম, নেতাজির একটা মিউজিয়াম করা আছে অনলি নেতাজিকে নিয়ে।
আমরা ওপরে উঠে দেখলাম নেতাজির সেই মিউজিয়ামটা। নেতাজির যে কি ভূমিকা ছিল সেটা পুরো মিউজিয়াম করে আমরা রাখা এরপর আছে। এসেছিলাম ফাঁসির ফাঁসির মঞ্চ মঞ্চ দেখতে। একটা বেশ দেখে thrilling মনটা ছিল ভীষণ যে ভারাক্রান্ত এইসব হয়ে জায়গা গেছিল। কত কিভাবে ইতিহাস, টর্চার কত করতো। কি না, মানে সাহেবরা কি অত্যাচার করে গেছেন হ্যাঁ। সেটা এই এই নিচের কাঠগুলো সেলুলার সরে যেত। জেলে না আসলে ও। বোঝা যাবে না কি অত্যাচার। আমি আর একটু কি নিচেও অত্যাচার। নেমেছিলাম, যেখানে ওপর থেকে বডিগুলো পড়তো আর ওরা কালেক্ট করে বাইরে নিয়ে যেত। প্রচণ্ড মনটা খারাপ হয়ে গেছিল। কত কষ্ট করে ওনারা স্বাধীনতা এনেছেন, অথচ এখন কি স্বাধীনতার অপব্যবহার করছি আমরা। এইগুলো এক একটা সেল বা কুঠুরি, যেখানে বন্দীদের আটকে রাখা হতো। আর দেখলাম এই কুঠুরির ভেতর সব যারা ট্যুরিস্ট তারা ঢুকে নিজেরা বন্দি সেজে ফটো তুলছে। অবাক লাগে মানুষের কত রকম চরিত্র। এর মধ্যে দিয়ে শুধু ভাতের থালাটা ছুঁড়ে ফেলে দেওয়া হতো। আর দিনের পর দিন এখানে থাকতে থাকতে তারা নয় বদ্ধ উন্মাদ হয়ে যেত, না হলে নয় অনেক বড় হয়ে নিজেরা যেত। আত্মহত্যার পথ বেছে ডে নিত। ওয়ানের বাকি অংশটা আজকের ব্লগটা পরবর্তী এখানেই ব্লগে আমি দেব, সবাই দেখো কিন্তু।